কংগ্রেসের যে গুণী নেতারা বা গুণী মন্ত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রীরা, তারা যেন কেউ মানুষই নন, এটা এই রাহুল গান্ধীরা, প্রিয়াঙ্কা গান্ধীরা, সোনিয়া গান্ধীরা তারা প্রমাণ করেন। যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেটা অতীতের ইটগুলোর ওপরে তৈরি হয়েছে। তারা জাস্টিস ফর আরজি করে যে শিল্পীরা রাস্তায় নেমেছিলেন তাদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এত মহিলার হাতে লাঠি আর চোখের জল কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই কেনবা। ঠিক আছে, রাজীব কুমারকে সিবিআই ধরতে এসেছিল, আপনি প্রতিবাদ করে তাকে বাঁচিয়েছিলেন। মাঠে বল ভেবে বোমায় লাথি মেরে মারা যাচ্ছে, আর এই রাজীব কুমার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, যেখানে জাল পাসপোর্ট হয়ে বলছে পশ্চিমবঙ্গ ভালো আছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও। উনি সততার প্রতীক থেকে শঠতার প্রতীক হয়ে গেছেন। চোর জোচ্চোর ক্রিমিনালদের বীর বলে। এই সরকারটা যদি না যায়, এরা আরো সরকারি অফিসার তাদেরকে দূষিত করবে, তাদেরকে ঘুষ নিতে বাধ্য করবে, তাদের অন্যায় করতে বাধ্য করবে। তাদেরকে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে জড়াতে। একদিকে অভিষেক ব্যানার্জি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন ক্রীড়া এবং চলচ্চিত্র জগতের একাংশ মনমোহন সিং এর প্রয়াণে নীরব, কারণ তারা কেন্দ্রের বিরাগ ভোজন হওয়ার ভয় পাচ্ছেন। অন্যদিকে আমরা এই রাজ্যে শিল্পীরা মুখ খুলে দেখছি তাদের বয়কট করা হচ্ছে। উদাহরণস্বরূপ তৃণমূল কাউন্সিলের বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বাদ পড়লেন লগ্নজিতা চক্রবর্তী। তাহলে এটাকে কি বলবেন? এটা কি কোনো এক ধরনের বিরাগ ভোজন করা নয়? এটা যে আসলে বিনোদিনীদের যে সম্মান করেন না, সেটা ধরা পড়ে গেল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি নিজেও অবাক হয়েছিলাম যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সম্মানীয় মনমোহন সিংজি, যিনি অর্থনীতিবিদ ছিলেন, আমার দেশের বিদেশমন্ত্রী ছিলেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ করেছিলেন। এমনকি মনে আছে যে সময় তাকে ভারতীয় মহিলাদের নিয়ে কটূক্তি করেছিল পাকিস্তান, সেই সময় নরেন্দ্র মোদীজি তখন প্রধানমন্ত্রী হননি, তিনি মনমোহন সিং, যিনি কংগ্রেস দলের প্রধানমন্ত্রী, তাকে আক্রমণ করবার জন্য পাকিস্তানকে তুলোধনা করেছিলেন নরেন্দ্র মোদী, যিনি বিজেপির বড় নেতা ছিলেন। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। কংগ্রেস, সেটা নরসিংহ রাও থেকে পরপর বিভিন্ন ব্যক্তি, গান্ধী ছাপ না থাকলে টাইটেলে কারুর না স্মৃতিসৌধ করেন, না কারুর নামে সেমিনার করেন, না শোক দিবস পালন করেন না। তারা বিভিন্ন অলিগলির নাম ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, গান্ধীজি, জওহরলাল নেহরু এইগুলোই রেখে দেন। বাকি কংগ্রেসের যে গুণী নেতারা বা গুণী মন্ত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রীরা, তারা যেন কেউ মানুষই নন, এটা এই রাহুল গান্ধীরা, প্রিয়াঙ্কা গান্ধীরা, সোনিয়া গান্ধীরা তারা প্রমাণ করেন। সে কথা আলাদা। কংগ্রেসের যে ভরাডুবি, যে মিথ্যাচার, যে কারণে তাদের দীর্ঘ এতগুলো বছর ধরে দেশের স্বাধীনতা আন্দোলনকে ভাঙিয়ে থাকার পর তারা ধরা পড়ছেন এবং কমজোরি হয়ে যাচ্ছেন, এ সবাই জানে। কিন্তু রাজনৈতিক আকচাকচির বাইরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা দুর্ভাগ্যজনক। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, আপনার দলে তো প্রচুর শিল্পী আছেন যারা এমএলএ এবং তারা করেননি কেন? আঙুল কি আপনি তাদের দিকে তুলছেন? রুদ্রনীল ঘোষ বিজেপির সক্রিয় কর্মী হয়ে আমি আমার ফেসবুকে নিজে ছবি এঁকে নিজে লিখেছি, আমি উদ্ধার করিনি। এটাই করা উচিত। যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেটা অতীতের ইটগুলোর ওপরে তৈরি হয়েছে। যারা অতীতকে অস্বীকার করে, যারা বর্তমান নিয়ে আলোচনা করেন, হতে পারে রাজনৈতিক আকচিতে আমরা কেউ কাউকে আক্রমণ প্রতি-আক্রমণ করতেই পারি, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই ছিল অতীতের, পরে তিনি চোর ডাকাতের নেত্রী হয়েছেন, সেটা আলাদা কথা। তাঁর ইচ্ছা যে তিনি নিজের নামে ধুলো মাখাবেন, তিনি সততার প্রতীক থেকে শঠতার প্রতীক হয়ে উঠবেন, এটা তাঁর ইচ্ছা। কিন্তু আমি তার পরিশ্রমটাকে তো অগ্রাহ্য করতে পারবো না, কেউই পারবেন। ঠিক তেমন ডক্টর মনমোহন সিং এর অবদানকে অস্বীকার করা যায় না। এবং ভারতীয় জনতা পার্টি এদের একের পর এক লোককে ভারত রত্ন দিয়েছেন, যা কংগ্রেস দেয়নি। তারা এতটাই বেইমানি করতে চায় যে গান্ধী টাইটেল না থাকলে, তাদের অন্ধ দালাল না হলে তারা কাউকে সম্মানিত করবেন না, তিনি যোগ্য হয়েও। তো যাই হোক, জানি না
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা আমারও, সেই কথা অনেকেরও, যে যারা জনপ্রিয় খেলোয়াড়, যারা জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, যারা কংগ্রেসের হাত থেকে তামাক খেয়ে বিভিন্নভাবে সম্মানিত হয়েছে। কারণ কংগ্রেস একটা সময় যেমন পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় দীর্ঘদিন ছিল, তেমন কেন্দ্রীয় শাসন ক্ষমতায় দীর্ঘদিন ছিল, বা অন্যান্য কিছু রাজ্যও আছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত নীরবতা দেখতে পাওয়া গেছে। তার উদারনীতি, এই যে কেন্দ্রীয় সংস্থা বেসরকারীকরণ, যখন রাশিয়া ভেঙে পড়লো, কমিউনিজম ভেঙে পড়লো, একটা অরাজকতা আর্থিক দেখা দিল পৃথিবীর বুকে, সেই সময় মনমোহন সিং যখন ভারতবর্ষ কোনো জায়গা থেকে লোন পাচ্ছে না, কারণ সারা পৃথিবী আর্থিকভাবে ভেঙে পড়েছে, তখন তিনি উদার অর্থনীতির একটা সূচনা করলেন। এটা তাঁর জন্মেছিলেন তো সেই সময়ের অবিভক্ত পাকিস্তানে, পাঞ্জাবের অন্য প্রান্তে, যা এখন পাকিস্তানে। খুব কষ্ট করে বড় হয়ে উঠেছেন, হার্ভার্ডে পড়াশোনা করেছেন, অধ্যাপনাও করেছেন। তার রাজনৈতিক মেধা থেকে তিনি প্রথম বেসরকারীকরণের ফিতেটা খাটলেন। সব বেসরকারীকরণ খারাপ নয়, লাভজনক যদি সরকারি সংস্থা হয় তো তাহলে তার বেসরকারীকরণ সঠিক নয়। কিন্তু যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে অনেক টাকা খরচ করে মাইনে দিতে গিয়ে দেখা যায় যে এই মুহূর্তের ভারতীয় অর্থনীতিতে চাপ পড়বে এবং সেই চাপের জন্য ট্যাক্সের টাকা গরিব জনগণের থেকে তোলা হবে, তখন যে বেসরকারীকরণগুলো হয় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর সমস্ত সভ্য দেশে এটা করা হয়। কিন্তু এই সর্বহারার পার্টি সিপিএম ও সবেতেই না কুচু করে না দেখাও। আজকে কংগ্রেসের সঙ্গে নিজেদের ভেঙে গেছে সিঁড়ি দাঁড়া, তাই হাতটাত মিলিয়েছে, বলতো যে কংগ্রেস আমাদের খুন করেছে, তো মেরেছে, ধরেছে। তো এই মনমোহন সিংয়ের বিরুদ্ধে চূড়ান্ত বিষোদ্গার করেছিল সেই সময়ের বামপন্থী এবং সিপিএম এরা। তো যাই হোক, হতে পারে সিপিএমের সমর্থক শিল্পীরা, খেলোয়াড়রা সেটা করেনি, কিন্তু বাকিরা তো করতে পারতেন। শাসন ক্ষমতায় তো তৃণমূল। আমি বলবো যে এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বীকার করা উচিত, যে তারা এতগুলো বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা চালাবার পরেও বিভিন্ন শিল্পী লেখককে তাদের রাজনৈতিক মঞ্চ তুলে ভোট আদায়ের মেশিন হিসেবে, মানুষ ঠকানোর মেশিন হিসেবে ব্যবহার করেন, কিন্তু তারা সত্য এবং শিষ্টাচার শেখাতে পারেন। এটা ওনার দলের ব্যর্থতা। উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু যে দলের উনি কোন একটা বড় পদ ধরে রয়েছেন সেই দলের ব্যর্থতা, সেই দল যে ঠিক করে চলছে না সেটা প্রমাণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে আরও প্রমাণ দিয়েছেন যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই, স্বাস্থ্যসাথীর কার্ড ভুয়ো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে কিছু হয়ে গেলে উনি পিসিমণির স্বাস্থ্যসাথীর কার্ডের চোখ না দেখিয়ে উনি আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়ে প্রমাণ দেন যে আসলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন তার বাড়ির পিসি এবং তার দলের সরকার, তৃণমূল সরকার। কিন্তু এই যে একদিকে তিনি এই টুইট করছেন এবং অন্যদিকে আমরা দেখছি যে এই রাজ্যে যদি কিছু হলে, কোনো শিল্পী মুখ খুলে, তাদেরকে বয়কটের সম্মুখীন হতে হচ্ছে, যেমনটা আমি একটু আগেই বললাম দাদাজি। এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার, দলের তো এটাই নীতি। তিনি সেটা নিয়ে মুখ খুলুন না, তিনি সেই অন্যায় বন্ধ করতে বলুন না। যদি সৎসাহস থাকে, তিনি তো কয়েকটা বিষয়ে দলের অন্যায়ের বিরুদ্ধে দু একটা কথা বলেছেন, বাকিগুলো বলুন। চুপ করে আছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তারা মৌসুমী ঘোষ অভিনেত্রী, তারা আজকে বিনোদিনী, স্টারের নাম বিনোদিনী করে দেওয়ার চেষ্টা করছে। কোথায় গিয়ে? সন্দেশখালিতে। এটা তো নবান্নে বসে করা যেত। যেহেতু বিনোদিনী দাসী, দেখুন 1883 সেখানে জন্ম হয় স্টারে। রায়বাবু পত্তন করেছিলেন, গিরিশ ঘোষের নাম জড়িয়েছিল, তারপর আস্তে আস্তে অমৃতলাল বাবুরা, আরো অনেকেই দিকপাল লোকেরা ঢুকেছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব এই স্টার থিয়েটার দেখতে গিয়েছিলেন, স্থানান্তর হয়ে গিয়ে তারপর বিধান সরণির ওপরে উঠে আসে, পরিবর্তন হয়, অনেক ইতিহাস রয়েছে। যেহেতু অত্যন্ত ভালো লিখতে পারার ক্ষমতা এবং অভিনয় ক্ষমতা নিয়ে আসা এই বিনোদিনী দাসী যেহেতু পতিতালয়ের মানুষ, এটা তো অস্বীকার করলে হবে না। তাই তার অসম্ভব ভালো অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও তার অভিনীত নাটক বা থিয়েটার, সেই সময় বলা হতো থিয়েটার, দেখতে একটা ভদ্র সমাজের অনেকেই আপত্তি জানাত। তাই তার নামে এটা হয়নি। তার শিল্পকলাকে ভালোবেসে যত না এটা বানানো হয়েছে, তার সঙ্গে তার এই গুণের জন্য তার প্রেমে পড়তেন প্রচুর মানুষ। ওই পতিতালয়ে এত বড় গুণী মানুষের জন্ম, এত বড় শিল্পীর জন্ম, এ যেন পাঁকে পদ্ম ফুল। তাকে খুশি করতে বানানো হয়েছিল, নাম দেওয়ার কথা হয়েছিল যে বিনোদিনী। তিনি নিজেও জানতেন এটা সম্ভব নয়, কারণ সমাজ তিনি যে কাজটা করে বড় হয়ে উঠেছেন সেটাকে মেনে নেবে না। তো ভাই, এতগুলো বছর হয়ে গেল, বিনোদিনীর কথা মনে পড়েন? স্টার নামটা দেওয়া হয়, বিনোদিনী স্টার ছিলেন, তার নামে এই স্টার নামে যদি দেওয়া হয় তাহলেও প্রচুর মানুষ আসবেন,
দুটো কাজই সাকসেসফুল হবে। ইতিহাস রয়েছে, সেই ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা তৃণমূল করলে হবে না। স্টারের সামনে সব থেকে বড় মূর্তি, এই মোড়ে মোড়ে গুলি বন্দুকে নিহত হওয়া, নিজেদের মধ্যে মারামারিতে নিহত হওয়া তৃণমূল কর্মীদের মূর্তি করে করে তো মোড়গুলোকে ভর্তি করে দিচ্ছে। শহীদ পল্টু, শহীদ বল্টু, বোম বাঁধতে গিয়ে মরে গেছে, এরকম জায়গাগুলো তো তৃণমূল দখল করে নিয়েছে। সেটা তো করে দিলে হতো। যারা মৌসুমী ঘোষদের মতো আজকের অত্যন্ত পরিশ্রম করে লড়াই করে উঠে আসা অভিনেত্রী, মৌসুমীদের মতো মানুষদের, কুণাল ঘোষ এবং দেবাংশুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে অশ্লীল কথাবার্তা প্রকাশ্যে আলোচনা করে সোশ্যাল মিডিয়ায়, যারা আজ যখন আলোচনা করছি বছরের শেষ দিনে, সেখানে 2021-এ আমার বিরুদ্ধে সত্যি কথা বলতাম এই অরাজকতা নিয়ে বলে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আমায় বয়কট করবার মিছিল অব্দি বার করিয়েছিল। এটা শুরু ছিল আমায় দিয়ে। আজকে তারা জাস্টিস ফর আরজি করে যে শিল্পীরা রাস্তায় নেমেছিলেন তাদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারা বিনোদিনীদের পক্ষে একদমই না। তারা দেখেছে শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, কবিরা রে করে পালিয়ে গেছে, আর নেই। আর তারা তৃণমূলের প্রাণ ভয়টা পাচ্ছেন না যে মানুষের চোখে ঘৃণিত হব। এরা যা যা অপরাধ করছে, যেভাবে ক্রাইম ডাকছে, ক্রাইম করছে লাগাতার। তাই এই কার্নিভালে, দুর্গাপুজোর কার্নিভালে 80% শিল্পী তারা উপস্থিত হননি, কবি লেখক উপস্থিত হননি। 2026-এ ভোটে গিয়ে আসছে। শিল্পী প্রিয় আর শিল্পপ্রিয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই শিল্পীদের মঞ্চে তুলে চোর ক্রিমিনালকেও ভোটে দাঁড় করিয়ে তারা সেই সিট জিতে গেছেন। কারণ মানুষ ভোট দিয়েছে, আমরা যাদের ভালোবাসি সেই শিল্পী কবিরা মঞ্চে দাঁড়িয়েছেন, মানে এই দল অতটা বোধহয় খারাপ নয়। আর সেই শিল্পী কবিরা নিজেদের নিবেদন করতে চাইছেন না তৃণমূলের এই জটিল প্ল্যানে, কুটিল প্ল্যানে গণতন্ত্রকে হত্যা করবার জন্য। তাই তারা সরে গেছেন তাদের কাছে আনবার জন্য, এই নাকের বদলে নরুন দেওয়ার জন্য। ওই কার্নিভালে কেউ আসেনি এটা ফলো রেখে, কেউ আর তাদের পক্ষে থাকছে না। ইভেন তাদের দলের এমএলএ এমপিরাই ওই দল ছেড়ে দিতে পারলে বাঁচে, এমন অবস্থায় একটুখানি ওই সংস্কৃতির চাদর মাখিয়ে এইটা করার চেষ্টা করছেন। যদি এটার সঙ্গে অনেস্টি থাকতো সমর্থন করতাম। আমরা জানি এটা কিসের ইচ্ছা। সন্দেশখালিতে হাজার হাজার বীরাঙ্গনা মায়েরা, লড়াকু মায়েরা, প্রতিবাদী মায়েরা তারা রাস্তায় নেমেছিল যে আমাদের মানিজ্যত যারা লুট করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী পুলিশ বলছেন যারা তোমাদের মানিজ্যত লুট করেছে তাদের কাছে যাও। তৃণমূল লোকনাবি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিল এগুলো মিথ্যে ভুয়ো। এত মহিলার হাতে লাঠি আর চোখের জল কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই কেনবা। ভাই, মানুষের জমি লুট হয়েছে সেখানের, মহিলাদের ইজ্জত মানুষের জমি। তৃণমূলের বিধায়করা এবং বিডিওরা, ডিএমরা গিয়ে সেই জমি ফেরত দিয়ে প্রমাণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর ধরে ওখানে না গিয়ে প্রমাণ করেছেন যে হ্যাঁ এই ঘটনা ঘটেছিল। প্রায় 1 বছর পর আজকে গেলেন, সেখানে গিয়ে তিনি প্রমাণ দিতে চাইলেন বিনোদিনীর নামে কথা বলে আমরা মহিলাদের কত ভালোবাসি গো। তিনি কি বলেছেন? যা হয়েছে আমিও ভুলে গেছি। আমরা ভুলিনি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ গরু গাধা নয়, তাদের প্লিজ গরু গাধা ভাববেন না। আমরা জানি আপনি শেখ শাহজাহান যে এই সর্বনাশটা করেছে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে তার প্রশংসা করেছিলেন এবং তাকে অন্যায়ভাবে ইডি সিবিআই গ্রেপ্তার করতে চাইছে এই চরম মিথ্যে কথাটা বলেছিলেন পশ্চিমবঙ্গের আইনসভায়, সম্মানীয় বিধানসভায় দাঁড়িয়ে। আর এই শেখ শাহজাহানের জমি থেকে আগ্নেয়াস্ত্র অব্দি পাওয়া গিয়েছিল। আপনার সাদের দালাল রাজীব কুমার এই শেখ শাহজাহানকে খুঁজে পায়নি, আর যখন ধরা হলো দেখে মনে হবে নয়নজোর বাড়ির জামাই যাচ্ছে, পুলিশ এরাম করতে করতে হাঁটছে। সমস্ত হিসেব আমরা বুঝি। রাজীব কুমারকে দিয়ে আপনি আপনার দলের যারা বিদ্রোহী, যারা বিরোধী দল, তারা কে কার সঙ্গে ফোনে কথা বলছে সেই সব ট্যাপ করাতে পারেন। আপনি রাজীব কুমারকে এই আজকের ডিজি নাকি ডিআইজি, ঠিক আছে, রাজীব কুমারকে সিবিআই ধরতে এসেছিল, আপনি প্রতিবাদ করে তাকে বাঁচিয়েছিলেন। তার প্রতিদানে 2026-এ আপনার বিদায় আসন্ন দেখে তিনি আপনাকে বাঁচাতে উঠে পড়ে নেমেছেন। আপনার দলেই আপনার শত্রু কারা তাদের দমন করছেন, বিরোধীদের মিথ্যে কেস দিচ্ছেন, নিরপেক্ষ জনগণকে জাস্টিস ফর আরজি করলে খুনের মামলা দিচ্ছেন, মা বোনেরা খুন হয়ে যাচ্ছে, গলিতে গলিতে জঙ্গি পাওয়া যাচ্ছে, অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, বাংলাদেশিরা ঢুকে পড়ছে, আপনার দল ভোটার আইকার্ড করে দিচ্ছে, রাজীব কুমাররা ঘুমোচ্ছে, বারুদের স্তূপের মতো রেখে দিয়েছে, চম্পাহাটি রোজ হচ্ছে, বাচ্চারা মাঠে বল ভেবে বোমায় লাথি মেরে মারা যাচ্ছে, আর এই রাজীব কুমার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, যেখানে জাল পাসপোর্ট হয়ে বলছে পশ্চিমবঙ্গ ভালো আছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও। কিন্তু তারা তো অনুপ্রবেশ নিয়ে বারবার কেন্দ্রকে দায়ী করছে। কারা? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূলকে আপনি যদি বিশ্বাস করেন তাহলে মানুষ আপনাকে ক্ষমা করবে না, এইটুকু বলতে পারি। দেখুন, তৃণমূল চোর, তৃণমূল মিথ্যাবাদী, ওদের অনেস্টিকে সম্মান দিতে হবে। বছরের শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোথায় কি আমি 1 সেকেন্ডে জেনে যাই। তো আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভয় বা তিলোত্তমাকে কারা কিভাবে মারলো আর কিভাবে তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিয়ে দ্বিতীয়বার পোস্টমর্টমটাকে লুকিয়ে ফেললেন,
কাইন্ডলি সেকেন্ডের গল্পটা বলে দিন না বছরের শেষে। দাদা, আমরা ইতিমধ্যে দেখলাম যে ADR ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের একটি সমীক্ষা তথ্য উঠে এসেছে এবং সেখানে দেখা যায় যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশ্ন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোটি কোটি টাকার ছবিগুলি বিক্রি হয়েছিল, তাহলে সেই অর্থটা কোথায় গেল? না দেখুন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করবেন না। কোটি কোটি টাকার ছবি কোথায়? শুধু কোটি কোটি টাকার ছবি? তার বই বেস্ট সেলার হয়। কি যেন বইয়ের নাম? কবিতার যে বইটা বেরিয়েছিল ভয়ঙ্কর, কবিতা বিতান নাকি, ওই বই যদি আগে বেরোতো তাহলে গীতবিতান লিখতেন না রবীন্দ্রনাথ, যদি পড়তেন। ভাগ্যিস পড়েননি। কবি নজরুলও ভয়ঙ্কর রকম কাণ্ড করে বসতেন। সেই বই তো বিক্রি হয়, বেস্ট সেলার হয়। সে টাকাগুলো কোথায় গেল আমরা জানি না। তবে একটা জিনিস মাথায় রেখে দেবেন, আপনার নামে আপনি যদি সম্পত্তি কেনেন তাহলে ওটা আপনার সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। আপনি আপনার ব্যাংকে যদি টাকা জমা রাখেন তাহলে সেই টাকাটা আপনার টাকা বলে বিবেচিত হয়। কিন্তু আপনি যদি সব জিনিস ক্যাশে রাখেন বা সব জিনিস অন্যের নামে কেনেন, তখন আপনি গরিব থাকেন সারা পৃথিবীতে। ধরুন আমার বাড়িতে এখন 1,000 কোটি টাকা আছে কিন্তু ক্যাশ, আর আমার ব্যাংকে আছে ধরুন 1 লাখ টাকা, তাহলে আমি গরিব। মানে সমীক্ষা ভুল না, তথ্য প্রদান ভুল। সমীক্ষা কেন ভুল হবে? সমীক্ষা ভুল নয়, চালাকিটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি এটাও জানতে চাই যে খালপাড়ের জমি, গঙ্গার পাড়ের যে জমি, যে জমিতে তিনি এবং তার আত্মীয়রা বাস করেন, সেটা সরকারি জমি, সেটাকে ঝেড়ে দিলেন কিভাবে? কিভাবে কনভার্ট করা হলো ওই জমি? চুরি করেছেন তো ওই জমি, নাহলে দখল করলেন কি করে ওই জমি? মানুষ জানতে চায়। উনি সততার প্রতীক থেকে শঠতার প্রতীক হয়ে গেছেন। উনি যে সকাল বিকেল মিথ্যে কথা বলেন সবাই জানেন। আর লোকে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছে এটা নিয়ে কেউ আর ভাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলে ফেললে মানুষ চিন্তিত হয়। সন্দেশখালিতে একটাই সত্যি কথা বলেছে, পশ্চিমবঙ্গে যা হয় প্রত্যেক সেকেন্ডে আমি জানি। সত্যি উনি জানেন কারা খুন করছে, কারা চাকরি চুরি করছে, কারা লুট করছে। ওনারই তো নির্দেশেই ওনারই মন্ত্রিসভার মন্ত্রীরা, নেতারা কোটি কোটি টাকা চুরি করেন, যাদের বান্ধবীর বাড়ি থেকে, বন্ধুর বাড়ি থেকে এই টাকা তৈরি হয়। উনি চোর জোচ্চোর ক্রিমিনালদের বীর বলেন। উনি নাম্বার 1 সৎ নয়। উনি কোনো ভদ্রলোককে বাঘের বাচ্চা বলেছেন, বীর বলেছেন, ভালো ছেলে বলেছেন না। চাল ডাল চোর, রেশন চোর, চাকরি চোর, ওবিসি সার্টিফিকেট চোর, আবাস চোর, জব কার্ড চোর, তাদেরকেই তো উনি বীর বলেন। ওনার ক্যাশ আছে হয়তো। দাদা, ইতিমধ্যে সন্দেশখালির প্রসঙ্গটা তুলে, সন্দেশখালিতে তিনি যে নানান বক্তব্য রেখেছেন তার মধ্যে একটি কথা তিনি বলেছেন যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, সরকারি স্কিমগুলোর জন্য কাউকে পয়সা দেওয়ার দরকার নেই। তাহলে কি উনি জানেন যে সরকারি স্কিমের জন্য ওনার দল থেকে পয়সা তোলা হয়? না মা, উনিই তো বলেছিলেন তুলতে, নাহলে কারুর ধক আছে নাকি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের একমাত্র মালকিন এবং দলিল যার কাছে, উনি জানতেন না? দেখুন, আমি শুধু একটাই কথা বলবো, তার বাইরে কোনো হিন্ট দেব না। আমি 6 বছর এই রাজ্য প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ চেয়ারে ছিলাম। আমি 6 বছর এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের চূড়ান্ত রকম শক্তিশালী গুরুত্বপূর্ণ চেয়ারে ছিলাম। আমার বিরুদ্ধে যদি চারানা পয়সা 9-6 বা চুরির অভিযোগ থাকতো তাহলে আমি গলাবাজি করে এই 5 বছর ধরে এত কথা বলতাম না, আমায় জেলে পুরে দিত। দেখেছেন যে কেউ তৃণমূলের আক্রমণ করবার সুযোগ বা সাহস পেয়েছে? ঠিক তেমনই আমি অনেক কিছু জানি যেগুলো আমি এখানে বলতে চাইছি না। কেমন না, সরকারি তৃণমূল দল চোর জোচ্চোর তো পরিষ্কার তথ্য প্রমাণ দিয়ে বল। সরকার একটা অন্য সিস্টেম। শুধু একটাই কথা বলবো, হিন্ট, যে IAS এবং IPSরা পড়াশোনা করেছেন, উর্দি পড়েছেন আমাদের টাকায়, তারা মাইনে পান আমাদের টাকায়। তাদের নিয়োগ অশোক স্তম্ভকে, দেশের পতাকাকে, দেশের সংবিধানকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে। কিন্তু তারা তাদের একটা বড় অংশ মানুষকে না বাঁচিয়ে তারা তৃণমূলকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাঁচাতে নগ্নভাবে প্রেসমিট করে একবার বলছেন অভিক বিরূপাক্ষ ফিঙ্গার স্পেশালিস্ট, নবান্ন অভিযান করা যায় না, না অভয়া বা তিলোত্তমাকে কেউ পয়সা দিতে যায়নি তার বাবা মাকে। এই যে বিভিন্ন রকম মিথ্যে তথ্য, বা এই রাজীব কুমার যেটা দিচ্ছেন পশ্চিমবঙ্গ শান্ত আছে, বসিয়ে রেখেছে বারুদের স্তূপে, যখন তখন ফাটতে পারে, তৃণমূলের কর্মী সমর্থকও মরে যেতে পারে। এই যে মিথ্যাচার যেটা করছেন, এই একটা অংশের IAS এবং IPS এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র হত্যা করবার, গরিব মানুষের বিভিন্ন প্রকল্প লুট করবার সুযোগ পেয়েছে, তৃণমূল এই খারাপ কাজ করবার সুযোগ পেয়েছে। যদি একটা অংশে, যদি না অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে অনেক বেটার, অনেক ভালো আমার রাজ্যের অধিকাংশ WBCS কর্মীরা, কারণ অধিকাংশ IAS এবং IPS, দুর্ভাগ্যজনক কথাটা, খারাপ লাগছে বল, তাদের কি মাটি, তাদের আত্মীয় স্বজন বেড়ে ওঠার জন্ম এই পশ্চিমবঙ্গের মাটিতে নয়, অন্য রাজ্যে। তাই তারা পশ্চিমবঙ্গের মানুষ মরুক, সে তৃণমূলের ভোটার হোক, বিজেপির ভোটার হোক, তৃণমূলের কর্মী হোক, বিজেপির কর্মী হোক, CPM এর কর্মী হোক, কংগ্রেসের কর্মী হোক, মরুক। যে কোনো রাজনৈতিক দলের ভোটার বা কর্মী হোক বা জনগণ হোক, মরুক, আমরা তো চলে যাব। মমতা কা কে হোগা মেরা ক্যা। কিছু না পেলে, কি পেয়েছেন জানি না। লোকে বলে যে পরিষ্কার তৃণমূলের জেলা সভাপতিরা জেলা সভাপতি নয়, অধিকাংশ DM
এবং এসপি তারাই নাকি দল পরিচালনা করেন এবং টাকা কোত্থেকে কি উঠে আসবে। এবং আর একটা ছোট ক্ষুদ্র বিরাট ডেঞ্জারাস যন্ত্র জিনিস আছে যার নাম হচ্ছে বিডিও। যারা শুনছেন তারা যদি নিরপেক্ষ হন হাড়ে হাড়ে জানেন যে আমার কথাগুলো ঠিক। আমি আর কিছু বলতে চাইছি, আমার প্রতিবাদ ছিল এটাকে কেন চলে এসেছি আজকে নয়, 2017 শেষ 18 থেকে সম্পর্ক ত্যাগ করি এই দলের সঙ্গে। তখন বিজেপি 18টা সিট পায়নি 19-এ, তখন থেকে সরে আসি। এমন নয় যে রেজাল্ট ভালো হয়েছে দেখে পশ্চিমবঙ্গের মানুষ আগে বিজেপিকে সাপোর্ট করে এনেছিলেন, প্রায় অর্ধেকের বেশি বাংলাকে তারা গেরুয়াময় করে দিয়েছিলেন। তার অনেক আগে আসা আমার ছিল এই সিস্টেমটার এগেনস্টে। এবং যদি চারানা পয়সা চুরি দুর্নীতি করতাম, যদি ফাঁকিবাজি মারতাম, যদি বসে বসে ঘুমিয়ে মাইনে দিতাম, শুধু এইটুকু একটা কথা বলে শেষ করব। আজ পশ্চিমবঙ্গের টেকনিক্যাল এডুকেশন তার আধুনিক সিলেবাস যেখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই দুয়ারে সরকারের প্রাথমিক প্ল্যান এই রুদ্রনীল ঘোষের নামটাকে মুছে দিলে সম্ভবত হতো না। এর বাইরে কিছু বলতে চাই না। তাই তৃণমূলের অত্যন্ত যারা বুদ্ধিমান শক্তিশালী নেতামন্ত্রী তারা আমার নামে 2-1 লাইন কথা বলে বাকিটা চুপ করে যান। আবার বলছি, তাদের মধ্যে শুভবুদ্ধি যে এখনো রয়েছে সেটা বুঝতে পারা যায় এবং তাদের হিম্মত হবে না চারানা পয়সার প্রমাণ দিয়ে আমার নামে খারাপ কথা বলবার। আমি সরকারি গাড়ি চড়তাম না ম্যাডাম, নিজের গাড়ি চড়তাম। কেমন? আমার লালবাতি বা নীলবাতি বিরাট প্রয়োজন না হলে আমি নামিয়ে রেখে দিতাম, ক্ষমতা প্রয়োগ করতাম না। আমি সঙ্গে পুলিশ নিয়ে ঘুরতাম না। আমি সর্বোচ্চ চেয়ারে ছিলাম। আমি এমন চেয়ারে ছিলাম যে 27 জন ক্যাবিনেট মন্ত্রীকে তারা কেমন কাজ করছেন সেই কৈফিয়ত বা জবাবদিহি জানাতে হতো। এর বাইরে কিছু বলতে চাইছি না। তাই এই অন্যায়টা যেভাবে শুধুমাত্র ক্ষমতায়ন আর ভোটের জন্য এই রাজ্যের ভোটারের সর্বনাশ করা হয়েছে, তিনি তৃণমূলের ভোটার হতে পারেন, বিজেপির ভোটার হতে পারেন, সিপিএম এর ভোটার হতে পারেন, কংগ্রেস বা অন্য যে কোনো রাজনৈতিক বা নিরপেক্ষ, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। এবং এই সরকারটা যদি না যায়, এরা আরও সরকারি অফিসার তাদেরকে দূষিত করবে, তাদেরকে ঘুষ নিতে বাধ্য করবে, তাদের অন্যায় করতে বাধ্য করবে। সমস্ত আইএস আইপিএস এবং ডাব্লিউবিসিএসরা তারা ভয় থাকে যে অন্যায় না করলে আমাদের ট্রান্সফার হয়ে যাবে। তাই এমন কাগজ তৈরি করে দাও, যতক্ষণ না কাগজ তৈরি হয় ফান্ডের এদিক ওদিক হয় না। আর সেই কাগজ তৈরি করার ক্ষমতা তৃণমূলের কোনো নেতার নেই, মন্ত্রীর নেই, তারা পারেনও না, জানেনও না। করে দেন আইএস আইপিএসরা বা প্রমোটি আইএস আইপিএসরা বা ডাব্লিউবিপিএস ডাব্লিউবিসিএসরা, তাদেরকে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে জড়াতে। কেন্দ্রীয় টাকা কি করে এলে কোন ঘুরপথ দিয়ে চুরি হয়ে তৃণমূলের ফান্ডে ঢুকতে, তার বিরুদ্ধে আমার লড়াই ছিল, আছে এবং থাকবে। সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক পথে হোক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।